মাননীয় স্পিকার, টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রার যে বাজেট 7,97 কোটি টাকার বাজেট দেওয়া হলো, সেটা অবশ্যই অত্যন্ত প্রশংসনীয় এবং এজন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী আমাদের ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমার বক্তব্যের শুরুতে মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1952 সাল থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত সকল গণতান্ত্রিক অধিকারের আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছিলেন, একই সাথে যারা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গমাতা এবং তার পরিবারের যারা সদস্য হয়েছিলেন সেই 15 আগস্টের নৃশংস হত্যাকাণ্ডে তাদের প্রতি। 3রা নভেম্বরের জেল হত্যায় আমাদের জাতীয় যে 4 নেতা শহীদ হয়েছেন, যাহা ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম ঘটনা বলে অভিহিত হয়েছে, তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। একই সাথে 2003 সালের 21শে অগাস্টের গ্রেনেড হামলায় আইবি রহমান সহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। মাননীয় স্পিকার, এবারের বাজেট একদিক দিয়ে বিবেচনা করলে অন্যান্য বারের বাজেটের তুলনায় অনেক বেশি গ্রহণযোগ্য, কারণ অনেক দিন পরে এবারের বাজেটে এডুকেশন, মেডিকেশন, কাল্টিভেশন, গুড কমিউনিকেশন অ্যান্ড আনইন্টারাপ্টেড ইলেকট্রিফিকেশনের উপর জোর দেওয়া হয়েছে। যে জিনিসগুলা বঙ্গবন্ধু নিজে স্বপ্ন দেখেছিলেন এবং কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রো তার প্রথম রাষ্ট্র গঠনের যে বক্তব্য ছিল, সে বক্তব্যতে এই 5টা জিনিসের উপরে উনি গুরুত্ব দিয়েছিলেন। এবং গুড এডুকেশন একটা জাতির জন্য অন্যতম একটা উপকরণ, কারণ আমরা যদি 1 বছর সামনে চিন্তা করি, আমরা সাধারণত ধান চাষ করি বা গম চাষ করি। 20 বছর সামনে চিন্তা করলে আমরা বৃক্ষরোপণ করব, আর 100 বছরের জন্য যদি আমরা চিন্তা করি তাহলে শিক্ষার কোনো বিকল্প নেই। এবং এই শিক্ষা পেতে হলে দরকার একটা সুস্থ জাতি, এবং সেই সুস্থ জাতির জন্য দরকার হলো মেডিকেশন। আমরা সবাই জানি যে আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেকে অনেক সমালোচনা করেন, তারপরেও কিন্তু বাংলাদেশের স্বাস্থ্যসেবা খুব কম যে উন্নতি লাভ করেছে তা আমি স্বীকার করব না। বাংলাদেশের স্বাস্থ্যসেবা এখনো অনেকটাই উন্নতির পর্যায়ে আছে। কোনো ক্ষেত্রে কিছু বিচ্যুতি লক্ষ্য করা যায়, এবং সেগুলি ডাক্তার এবং ডাক্তারদের আবাসিক সমস্যার সমাধান না হলে কখনোই সেটা দেওয়া সম্ভব হবে না। একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেখানে 15 জন, 20 জন বা 25 জন ডাক্তারকে পদায়ন করা হয়, সেখানে 2 জন বা 3 জন ডাক্তারেরও থাকার জায়গা নেই। মেডিকেল সার্ভিস, দিস ইজ এ ফুল টাইম রেসিডেন্সিয়াল সার্ভিস, এবং সেটার জন্য রেসিডেন্সটা দেওয়াটা হলো সবচেয়ে অপরিহার্য। অবশ্যই আমাদের ডাক্তারদেরকেও আন্তরিকতার সাথে সেই সেবাটা দিতে হবে। আজকে এডুকেশন, মেডিকেশন, কাল্টিভেশন আমরা যাই বলি না কেন, সবচেয়ে কস্টলিয়েস্ট আইটেম হলো হেলথ সার্ভিসেস, যেখানে পরীক্ষা নিরীক্ষা এবং যেখানে গবেষণা এবং চিকিৎসার যে উপকরণ আছে প্রত্যেকটার দাম আকাশচুম্বী হয়ে আছে। অমর্ত্য সেনের ভাষায় যদি আমরা বলি, শিক্ষা এবং চিকিৎসা সেটা থাকা উচিত সরকারি খাতে। একে যদি বেসরকারি করা হয় তাহলে শিক্ষা এবং চিকিৎসার কোনো গুণগত মান থাকে না, তখন সেটা হয়ে যায় একটা পণ্য। আনফরচুনেটলি পৃথিবী জুড়ে সব দেশেই এখন শিক্ষা এবং চিকিৎসা পণ্য হয়ে গেছে। আপনার টাকা আছে আপনি চিকিৎসা পাবেন, আপনার টাকা নেই তো আপনি চিকিৎসা পাবেন না। সেই ক্ষেত্রে বাংলাদেশের মেজরিটি লোক যারা মধ্য শ্রেণীর নিচে আছেন তাদের বেলায় কিন্তু দেখার মতো কেউ নেই। আমরা এই বাজেটে ব্ল্যাক মানি এবং হোয়াইট মানি নিয়ে কথা তুলেছি, অর্থাৎ অপ্রদর্শিত আয়। প্রদর্শিত আয় যেটা আমরা ট্যাক্স দিয়েছি, আমি একজন করদাতা হিসাবে যখন 30 লক্ষ টাকার উপরে আমার আয় থাকে আমাকে 30% কর দিতে হচ্ছে, কিন্তু যিনি টাকা দেখাননি গত বছর তিনি কিন্তু 15% দিয়ে সেই টাকাকে বৈধ করে অপ্রদর্শিত আয়কে প্রদর্শিত আয় বা বৈধ ট্যাক্স করে নিচ্ছেন।
এতে করে সঠিক করদাতা যারা তারা কিন্তু কর দিতে অনিচ্ছা পোষণ করবে। আমরা ব্ল্যাক মানি এবং হোয়াইট মানির কথা বলি, কখনো কেউ গ্রে মানি অর্থাৎ ইনফর্মাল ইকোনমি যেটা আছে, হুইচ ইজ নাইদার ট্যাক্সড নর মনিটরড, অ্যান্ড সেই ইনফর্মাল ইকোনমি অর্থাৎ গ্রে ইকোনমি যেটাকে কোনো অবস্থাতেই নিয়ন্ত্রণ করা যায় না, সেই ব্যাপারে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের বাজেট বক্তৃতায় কিছুই বলেননি। এবং এই গ্রে মানিটা সেটাও কিন্তু আনট্যাক্সড মানির চেয়েও আরও অনেক বেশি খারাপ, অর্থাৎ অপ্রদর্শিত আয়ের চেয়ে অনেক খারাপ। সেটাকে যদি সংকুচন করা না যায় তাহলে মানি লন্ডারিং কোনো অবস্থাতেই স্থিমিত হবে না বা বন্ধ হবে না। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী মহোদয় এখানে উপস্থিত আছেন, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আচমকা অনেক হাসপাতালও ভিজিট করছেন, কিন্তু এই জায়গাতে আমার মনে হয় এই মুহূর্তে আমাদের যথেষ্ট স্পেশালিস্ট ডাক্তার তৈরি হয়েছে, যেটা আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আপনি যখন আমাকে সিন্ডিকেটের একজন অন্যতম সদস্য হিসাবে সাহায্য করতেন, আমি চেয়েছিলাম সেটাকে নন প্র্যাকটিসিং করতে। আইনি জটিলতার কারণে নন প্র্যাকটিসিং করা যায়নি, বাট ইনস্টিটিউশনাল প্র্যাকটিসিং করে আমি এসেছিলাম। এখন সুযোগ এসেছে আমরা প্রত্যেকটা বিভাগীয় শহরে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে কিভাবে নন প্র্যাকটিসিংয়ের আয়ত্তায় আনা যায়। নন প্র্যাকটিসিং ডাক্তারদের যে সুবিধাটা হলো, তাদেরকে যদি আমরা সুযোগ সুবিধা দেই, যেমন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ইজ নন প্র্যাকটিসিং, সেখানে একজন ডাক্তারকে বেতনের অতিরিক্ত গবেষণা বরাদ্দ দেওয়া হয়, তাকে একটা সম্মানজনক আনসারীনগর, দিল্লির আনসারীনগরে একটা সম্মানজনক বাসস্থান দেওয়া হয়, যে বাসার ভাড়া কমপক্ষে মাসিক 2.5 লক্ষ টাকা, এবং তার ভিতরেই তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার সব সুযোগ সুবিধা দেওয়া হয়। আমার মনে হয় যদি ডাক্তারদের নন প্র্যাকটিসিং অ্যালাউন্স সহ এই সুযোগ সুবিধাগুলি দেওয়া হয়, অনেক ডাক্তার নন প্র্যাকটিসিংয়ে রাজি হবেন এবং দেয়ার উইল বি সাম ইনিশিয়াল লস, অনেকে চাকরি ছেড়ে দেবেন, কিন্তু ফাইনাল গেইন উইল বি ইনরমাস। যখন এই নন প্র্যাকটিসিং হবে, আমি একজন চিকিৎসক হিসাবে সবসময় প্রযুক্তির পক্ষে। আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে 76 সালে MBBS পাশ করে 80 সালে পোস্ট গ্রাজুয়েশন করার পরে দেখলাম যে আমাদের দেশে যে পরিমাণ প্রযুক্তি আছে সেটা পশ্চিম পাকিস্তানের তুলনায় অনেক কম। তারপরে আমি আবার মস্কো চলে যাই 4 বছরের জন্য MS PhD করতে। সেখান থেকে ফিরে এসে দেখলাম বাংলাদেশে বধিরতার কোনো চিকিৎসা হয় না। আবার চলে গেলাম ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে 2 বছরের জন্য বধিরতার চিকিৎসা এবং হিয়ারিং এডের উপরে পড়ার জন্য। আবার ফিরে এসে দেখলাম বায়োনিক ইয়ার মানে ককলিয়ার ইমপ্লান্ট শুরু হয়ে গেছে দুনিয়া জুড়ে, অর্থাৎ কনজেনিটালি ডেফ চাইল্ডদেরকে পুনর্বাসন করার জন্য, শুধুমাত্র অস্ট্রেলিয়া এবং জার্মানিতে। আবার চলে গেলাম 1 বছরের জন্য জার্মানিতে। আমি যখন 1 বছরের জন্য ম্যানচেস্টারে যাই 2 বছরের জন্য, তখন আমার পোস্টিং ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব, তখনকার IPGMR-এ 92-93 সালে। তখন আমার স্ত্রী আমাকে সব চিকিৎসকরা বললেন যে তুমি যে PG হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসরের পদ ছেড়ে ম্যানচেস্টারে পড়তে যাবা, তারপরে তো তুমি আর পদায়ন পাবা না এই জায়গাতে। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম আমরা কি যাব? সে বলল অবশ্যই যাব। এরপরে প্রথমবার আমাকে বদলি করা হয়েছিল রংপুরে, এইবার না হয় বরিশালে দেবে। তার যুক্তি ছিল বরিশালের লোকজনেরও নাক কান গলা আছে, সুতরাং সেখানে গেলেও আমাদের ভাতের অভাব হবে না। এবং আমি গিয়েছিলাম। আজকে সেই বধিরতার এই প্রযুক্তি এই দেশে আনার পরে আজকে বধির বাচ্চারা মোটামুটি একটা সুস্থ জীবনের সন্ধান পাচ্ছে। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে নন প্র্যাকটিসিংয়ের কথাটা প্রজেক্ট ওয়াইজ ইনিশিয়ালি বিভাগীয় শহরগুলা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে নন প্র্যাকটিসিং করা হোক। তাহলে সোভিয়েত ইউনিয়ন এবং জার্মানিতে আমি দেখেছি ডাক্তাররা সকাল 8টায় আসেন, রাত 8টা পর্যন্ত এখানেই থাকেন। এক একটা রুগীর কাছে ঘুরে ফিরে 3-4 বার করে যান। সুতরাং রুগীর সাথে ডাক্তারের যে বন্ডেজটা হয়, সেই বন্ডেজটা কিন্তু আমরা বাংলাদেশে এখনো সৃষ্টি করতে পারছি না, কারণ আমরা অফিস মেনটেন করি। ডাক্তারি পেশা এমন একটা পেশা যেখানে অফিস মেনটেন করা সম্ভব না।